বাড়ি তৈরির সময় বাস্তু এতটা গুরুত্বপূর্ণ কেন? বাড়ি তৈরির সময় বা নতুন বাড়ি কনস্ট্রাকশনের সময় বাস্তুর যে সিগনিফিকেন্স, সেই সিগনিফিকেন্সটা এতটাই বেশি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্সে, বাস্তু ঠিক না থাকা অবস্থায় সেই বাড়িতে নতুন বাড়ি করার পরেও 1-2 বছরের মধ্যে সেখানে কেউ থাকতে পারছে না। এগুলোর যে মিসপ্লেসমেন্ট, সেই মিসপ্লেসমেন্টের জন্য কোনো কোনো বাড়ির ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক অল্প বয়সে অনেকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং অনেক ক্ষেত্রে হয়েছে কি তার কর্মে বাধা আসছে। সেগুলো হয়তো আসার কথা নয়। তুমি যদি জন্মছক দেখো তাহলে তার কিন্তু সেই জিনিসগুলো হওয়ার কথা ছিল না। কিন্তু বাস্তুর জন্য, বাস্তুর এফেক্টের জন্য এই জিনিসগুলো হচ্ছে। বেডরুমে যদি কেউ আয়না রাখতে চায়, তার কি নির্দিষ্ট কোনো দিক আছে, বা কোন দিকে রাখলে সেই আয়না ঠিক ফল হবে বা বাস্তুর উপর কোনো এফেক্ট পড়বে? প্রথম সাজেশন হচ্ছে যে বেডরুমে আয়না না রাখা। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি তুমি আয়না রাখো বেডরুমে, তাহলে আয়নার প্লেসমেন্ট এমন জায়গা হতে হবে যেখানে ওই বিছানায়, মানে ওখানে তো বেডরুমে তো বেড থাকবে, তো ওই বেডে বসে যেন আয়না মানে প্রতিফলন না হয় আয়নায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, যে বাড়িতে তোমার বেডরুমের মধ্যে আয়না আছে সেই বাড়িতে কোনো না কোনোভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা ব্যাপার দেখা যায়, এবং সেটা আমি প্রায় 80% ক্ষেত্রে দেখেছি। এবং বাকি যে তোমার 20% আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই। এবং আর একটা জিনিস হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব বাড়িতে তোমার বেডরুমের মধ্যে আয়না আছে তাদের বাড়িতে শাশুড়ি মা আর বউয়ের মধ্যে বনিবনা একদম হয় না। এটা হচ্ছে, তুমি যদি যে কোনো বাড়িতে চলে যাও, মানে এটা 100% তুমি মিলিয়ে দেখতে পারবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন, গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি বেশ কয়েকবার আড্ডা দিয়ে গেছেন আমাদের সাথে। আজকে আমরা তাকে ধরে বেঁধে এনেছি বেশ অনেকগুলো এপিসোডের পরে, অনেক দিন পর আজকের স্টুডিওয় অ্যাস্ট্রোলজার রাজশ্রী দেবরাজ। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা ওয়ান্স এগেন। কেমন আছো বলো? চলে যাচ্ছে খুব ভালো, তোমাদের সবার আশীর্বাদে। অনেকদিন পর তুমি আজকে স্টুডিওতে। একদম। সবার প্রথম তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, বাড়ি তৈরির সময় বাস্তু এতটা গুরুত্বপূর্ণ কেন? দেখো, এর আগের এপিসোডগুলোতে বাস্তু নিয়ে আমি অনেক ডিসকাশন করে গেছি এখানে। এবার ব্যাপারটা হচ্ছে, বাড়ি তৈরির সময় বা নতুন বাড়ি কনস্ট্রাকশনের সময় বাস্তুর যে সিগনিফিকেন্স, সেই সিগনিফিকেন্সটা এতটাই বেশি যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্সে, বাস্তু ঠিক না থাকা অবস্থায় সেই বাড়িতে নতুন বাড়ি করার পরেও 1-2 বছরের মধ্যে সেখানে কেউ থাকতে পারছে না। এবার তোমাকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলছি। মনে করো তোমাকে একটা খুব আলিশান বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, সেটা বেডরুম একটা, ঠিক আছে, সাজানো গোছানো একটা বেডরুমে থাকতে দেওয়া হয়েছে। সিমিলারলি তোমাকে বলা হলো সাজানো গোছানো একটা ওয়াশরুম, মনে করো 5 স্টার একটা কোনো ওয়াশরুম, সেখানে তুমি কি থাকতে পারবে? সেটাও কিন্তু খুব সুন্দর, সেটা তো পসিবল নয় না। তো এই যে পার্থক্যটা হয়ে যাচ্ছে, বাস্তুর এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে কি, দেখো, তোমার বাড়ির যে একটা নিজস্ব অরা, সেটা ডিপেন্ড করছে তুমি বাস্তুটাকে কিভাবে কাজে লাগাচ্ছ তার উপরে। আচ্ছা, ঠিক আছে। এখন অনেক সময় হয় কি, এর আগের অনেকগুলো পর্বে আমি বলে গেছি যে ওয়াশরুম নিয়ে বা রান্নাঘর নিয়ে বা বেডরুম নিয়ে, এগুলোর যে মিসপ্লেসমেন্ট, সেই মিসপ্লেসমেন্টের জন্য কোনো কোনো বাড়ির ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক অল্প বয়সে অনেকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং অনেক ক্ষেত্রে হয়েছে কি তার কর্মে বাধা আসছে, ঠিক আছে। সেগুলো হয়তো আসার কথা নয়। তুমি যদি জন্মছক দেখো তাহলে তার কিন্তু সেই জিনিসগুলো হওয়ার কথা ছিল না। কিন্তু বাস্তুর জন্য, বাস্তুর এফেক্টের জন্য এই জিনিসগুলো হচ্ছে। তো অবশ্যই যখন নতুন তুমি বাড়ি করছো, সেই কনস্ট্রাকশনের আগে বাস্তুটাকে বিচার করে নাও, খুব গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র যে তোমার কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করছে সেটা নয়, বাস্তু তোমার
বাড়ির বাস্তুপিঠের মধ্যে কি কি তোমার গাছ আছে এবং আউটসাইড অফ তোমার কনস্ট্রাকশন সেখানে তো মানে জলের ট্যাঙ্ক বলো, ওয়াটার বডিজ বলো, বা পার্টিকুলার যদি কোনো বাগান করো, গার্ডেন করো, তার প্লেসমেন্ট বলো, সেগুলো সবটাই বাস্তুর মধ্যে কিন্তু পড়ছে। আচ্ছা। তো শুধুমাত্র অনেকেই এটা ধারণা আছে অনেকের যে যাদের নিজস্ব বাড়ি আছে, বলছি মানে নিজস্ব বাড়ি আছে এরকম উদাহরণ দিয়েই বলছি, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করেন যে ভিতের ওপর যে ভিত যেখানে বাড়িটা তৈরি হয়েছে সেটাই খালি বাস্তুর অন্তর্গত, সেটা নয়। পুরো বাস্তুতে যে জমিটা আছে সেই জমিটাও কিন্তু বাস্তুর অন্তর্গত এবং সেই জায়গাটাও মানে বিবেচনা করা দরকার বাস্তু যখন আমরা দেখি। আচ্ছা, আধুনিক বা বর্তমান দিনে আমাদের যে ফ্ল্যাট কালচার, এখানে ধরো রান্নাঘর আর টয়লেট যদি বাস্তু অনুযায়ী না হয়, মানে অন্যদিকে হয়ে গেল, সেক্ষেত্রে কি এফেক্ট করতে পারে? দেখো, এটা খুব একটা মানে প্র্যাকটিক্যাল তুমি বলেছো যে এখনকার দিনে ম্যাক্সিমাম লোকই হচ্ছে তোমার ফ্ল্যাটে থাকছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু মিসপ্লেসমেন্ট অফ কিচেন বলো বা মিসপ্লেসমেন্ট অফ তোমার টয়লেট বলো, সেখানে কিন্তু ভেঙে নতুন করে কনস্ট্রাক্ট করা পসিবল নয়, যেহেতু ওটা ফ্ল্যাটের মধ্যে হচ্ছে। তো যেটা মেন সমস্যা হয় যখন তোমার রান্নাঘর বা টয়লেট পাশাপাশি হয়ে যাচ্ছে, তখন একটা গুরুজন্ডাল দোষের জায়গা থেকে যায় বাস্তুর ভেতরে, এবং তার জন্য হয় কি তোমার সাংসারিক ক্ষেত্রে অসুবিধা বলো, ঝামেলা মানে ঝামেলা অশান্তি এবং মিসক্যারেজও, এবং বিশেষ করে তোমার যদি ওয়াশরুম কোনোভাবে অগ্নিকোণের দিকে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি তোমার আর্থিক অবনতি শুরু হয়ে যায়। ঠিক আছে, এবার এখন বিষয়টা হচ্ছে যে রেমেডি কি করে করা পসিবল, কারণ নতুন করে কনস্ট্রাকশন ভেঙে করা তো পসিবল নয় ফ্ল্যাটের ক্ষেত্রে। তো সেখানে যেটা আমরা দিয়ে থাকি সেটা অবশ্যই পুরো বাস্তুটা বিবেচনার উপরে ভিত্তি করে কিছু ব্যালেন্সার হয় বাস্তুতে। ঠিক আছে, যেরকম সাপোজ ধরো মনে করো তোমার উত্তর দিকে কোনোভাবে রান্নাঘর সাইড পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ওয়াটার ব্যালেন্সার দিয়ে সেটাকে রেমেডি করতে পারি। ঠিক আছে, এই ব্যালেন্সারগুলো খুব বেশি দাম না এবং অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। ব্যাপারটা হয়েছে যে টোটাল বাস্তুর ওপর ডিপেন্ড করছে, তার মানে প্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে কি রেমেডি দেওয়া হবে। আচ্ছা দাদা, ধরো বাড়ির অনেকেই এই প্রশ্নটা করেন এবং ব্যক্তিগতভাবে আমার বন্ধুরাও এই প্রশ্নটা করেছে, সেটা হচ্ছে যে তাদের বাড়িতে বেডরুম ছাড়া আর কোথাও ড্রেসিং টেবিল বা আয়না রাখার জায়গা নেই। বেডরুমে যদি কেউ আয়না রাখতে চায়, তার কি নির্দিষ্ট কোনো দিক আছে বা কোন দিকে রাখলে সেই আয়না ঠিক ফল হবে বা বাস্তুর উপর কোনো এফেক্ট পড়বে না? প্রথম সাজেশন হচ্ছে যে বেডরুমে আয়না না রাখা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি তুমি আয়না রাখো বেডরুমে, তাহলে আয়নার প্লেসমেন্ট এমন জায়গা হতে হবে যেখানে ওই বিছানায় মানে ওখানে তো বেডরুমে তো বেড থাকবে, তো ওই বেডে বসে যেন আয়না মানে প্রতিফলন না হয় আয়নায়। ঠিক আছে, রিফ্লেকশনটা না আসে, তো এরকম একটা পজিশনে রাখা উচিত। এবার দেখো, আয়না হচ্ছে একটা ওয়াটার এলিমেন্ট। ঠিক আছে, যদি আমরা পঞ্চতত্ত্বে যাই তাহলে আয়না হচ্ছে জল তত্ত্বের মধ্যে পড়ছে। মানে সবচেয়ে ভালো এবং বেস্ট প্লেস টু প্লেস মিরর সেটা হচ্ছে তোমার নর্থ সাইড। নর্থ সাইড, হ্যাঁ, তো উত্তর দিকে তুমি যদি রাখো তাহলে ওটা বেস্ট হবে। এখন বিষয়টা হচ্ছে আয়না থাকলে কি হয়, ধরো আয়না অনেকের ক্ষেত্রেই আছে, তাহলে থাকলে হচ্ছেটা কি তাদের বাড়িতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, যে বাড়িতে তোমার বেডরুমের মধ্যে আয়না আছে সেই বাড়িতে কোনো না কোনো ভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা ব্যাপার দেখা যায়। ঠিক আছে, এবং সেটা আমি প্রায় 80% ক্ষেত্রে দেখেছি, এবং বাকি যে তোমার 20% আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই। এবং আর একটা জিনিস হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব বাড়িতে তোমার বেডরুমের মধ্যে আয়না আছে তাদের বাড়িতে শাশুড়ি মা আর বউয়ের মধ্যে বনিবনা একদম হয় না। ঠিক আছে, এটা হচ্ছে তুমি যদি যে কোনো বাড়িতে চলে যাও, মানে এটা 100% তুমি মিলিয়ে দেখতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেকটা মানে ম্যাটার করে। এখন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি
যদি তোমার আয়না কোনোভাবে মানে দক্ষিণ পশ্চিম সাইডটাই পড়ে যায় এবং সেটা বেডরুমে হয়, তাহলে সেই বাড়িতে কিন্তু অনেক সময় মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে দেখেছি। দক্ষিণ পশ্চিম হ্যাঁ। দিকে। কারণ ওটা নৈরিত কোণে পড়ে যাচ্ছে তোমার আয়না, এবং আয়না একটা মিডিয়াম, রাহুর সাইড দক্ষিণ পশ্চিম কোণ। তো নৈরিত কোণে যখন আয়নার প্লেসমেন্ট হচ্ছে এবং ওটা একটা মিডিয়ামের কাজ করছে আয়না, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এবং অনেক ক্ষেত্রে তোমার হয়েছে যে ধরো নতুন বিয়ে হয়েছে কোনো দম্পতির, তাদের মিসক্যারেজও হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো মানে বেস্ট হচ্ছে যদি বেডরুমের বাইরে আয়না রাখা যায়, ওটা বেস্ট হবে। যদি পসিবল না হয় সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি মেনে রাখাটা উচিত। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে এরকম কোনো সাইন, চিহ্ন বা কোনো গাছ আছে যেটা বাড়ির মেন গেটের বাইরে রাখলে বা মেন গেটের সামনে রাখলে বা বাড়ির কোনো একটা পজিশনে রাখলে বাড়ির নেগেটিভিটি কেটে যায়? একটা জিনিস তুমি খেয়াল করবে, অনেক বাড়িতেই মেন গেটে বা মেন দরজার বা প্রধান ফটক যেটাকে আমরা বলি, সেখানে মানে গণেশের ছবি, লক্ষ্মীর ছবি বা অনেক নানান দেবদেবীর ছবি মানে তোমার টাইলসে হোক বা স্টিকার করে হোক বা মূর্তি হোক বসানো থাকে, সেটা কিন্তু উচিত নয়। উচিত নয় না, কখনোই। কারণ তোমার ওটা মন্দির নয়, তোমার ওটা কিন্তু বাসস্থান। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো ভগবানের ছবি, দেবদেবীর ছবি বাড়ির দরজার বাইরের দিকে মুখ করে রাখা উচিত নয়। তাহলে আবার কি রাখা উচিত? অবশ্যই তোমার কিছু শুভ সাইন আছে, ঠিক আছে, সেগুলো তুমি রাখতে পারো। এবং যদি মানে খুব পাওয়ারফুল সাইন হচ্ছে কীর্তি মুখের সাইন, ঠিক আছে, সেটা মানে অনেক নেগেটিভিটি অ্যাবজর্ব করে নেয়, সেক্ষেত্রে তুমি ওটা মানে রাখতে পারো। আচ্ছা। আর যদি তোমার কোনো পার্টিকুলার গাছ বলো, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি হচ্ছে বাড়ির পূর্ব বা তোমার অগ্নিকোণে বিশেষ করে তুলসী গাছ রাখতে। তুলসী গাছ, এটা কিন্তু অনেক সময় তোমার যদি বাড়ির ওপরে কিছু চালান করা হয়ে থাকে বা বাড়িতে কোনো নেগেটিভিটি ইম্প্যাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ওই গাছটা দিয়ে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ হতে পারে শুকিয়ে যাচ্ছে বা সামহাও ও ইন্ডিকেশন দিয়ে দেবে তোমাকে কোনো না কোনো ভাবে। এবং অবশ্যই বাড়িতে মানে আমি রেকমেন্ড করব কোনো পেট রাখতে। ঠিক আছে, সেক্ষেত্রে বাড়ির কিন্তু নেগেটিভিটি অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়। পেট রাখলে, ঠিক আছে, সেটা কুকুর হতে পারে বা সাদা বিড়াল হতে পারে বা তো মাছ হতে পারে, পাখি হতে পারে, হোয়াটএভার। ঠিক আছে, একটা রাখলে, হ্যাঁ, পেট যদি রাখা হয় সেক্ষেত্রে। এবার একটু অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে শনি আর রাহু যদি কারোর জীবনে একসাথে খারাপ ফল দেয় তাহলে কি কি হতে পারে? দেখো, এখন বিষয়টা হচ্ছে শনি রাহু একসাথে খারাপ ফল দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করছে তাদের মধ্যে কোনো কনজাংশন বা কোনো সংযোগ আছে কিনা জন্মছকে, তার উপরে। আচ্ছা, এবার ধরো তোমার সংযোগ আছে, এবার সেটাকে অ্যাক্টিভেট করতে গেলে মানে সেই শনি রাহুর যোগটাকে তোমার জাগাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে দশা এবং অন্তর্দশার কম্বিনেশন। আচ্ছা, এবার মনে করো কারোর শনি 6, 8, 12 কানেক্ট করে বসে আছে এবং তার সংযোগেই রাহু আছে, শনি বা রাহুর মহাদশা বা অন্তর্দশায় সে চলছে, সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা জিনিসগুলো ফেস করবে, সেটা হচ্ছে হয়ে যাওয়া কাজ আটকে যাবে। ঠিক আছে, এটা মানে আমি প্র্যাকটিক্যালি প্রচুর দেখেছি। মানে তোমার মনে করো একটা বাড়ি অলরেডি স্যাংশন হয়ে গেছে, লোন স্যাংশন হয়ে গেছে, ঠিক আছে, তুমি অ্যাডভান্সও করে দিয়েছো, সেরকম বাড়ি আমি আটকে সেল আউট হওয়া যেতে থেকে আটকাতে দেখেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার চাকরিতে বাধা আসবে কর্মের ক্ষেত্রে, এবং মনে করো কোনোভাবে কেতু অষ্টম ঘরের সাথে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে, সাথে রাহু এবং শনির নেগেটিভ প্রভাব আছে, সেক্ষেত্রে তোমার শত্রুর প্রচন্ড উৎপীড়ন শুরু হবে। আচ্ছা, এছাড়াও যেটা হবে সেটা হচ্ছে অর্থোপেডিক সমস্যা, মানে হাড় জনিত সমস্যা এবং নার্ভাস সিস্টেমের সমস্যা। ঠিক আছে, নার্ভের সমস্যা স্টার্ট হয়ে যাবে, নার্ভাস সিস্টেমে, একদম নার্ভাস সিস্টেমের সমস্যা স্টার্ট হয়ে যাবে। এবং অবশ্যই সেই নার্ভাস সিস্টেমের সমস্যা স্টার্ট হবে কি হবে না সেটা জানার জন্য
যেটা মেন প্ল্যানেট মার্কারি, মানে তোমার হচ্ছে বুধ, সেটাকেও দেখতে হবে তার প্লেসমেন্ট কোথায় আছে, ঠিক আছে, এবং তার কতটা পাওয়ার নিয়ে সে বসে আছে কোন নক্ষত্রে। আচ্ছা। তো এটা হচ্ছে তোমার ওভারঅল বিষয়। তো অবশ্যই পুরো হরোস্কোপ যাচাই করে নেওয়া উচিত। দশা এবং অন্তর্দশার যে তোমার উইন্ডো, সেই জায়গাগুলোকেও বিবেচনা করা উচিত। অবশ্যই রেমেডি আছে, সেই রেমেডি জায়গা থেকে আমরা যদি আগে থেকে গাইড করে দিতে পারি জাতক জাতিকাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই তারা ফল পেয়েছেন। আচ্ছা, কি রেমেডি হয় মানে একটুখানি যদি বলেন। এবার দেখো, রেমেডিটা ডিপেন্ড করছে শনি বা শুধুমাত্র শনি বা তোমার রাহুর উপর ডিপেন্ড করে তো রেমেডি আমরা দিই না। আমরা ওভারঅল নাক্ষত্রিক পজিশন এবং তার স্টেলার কানেকশন কোন প্ল্যানেটের সাথে আছে তার উপর ডিপেন্ড করে দিই। সেক্ষেত্রে যদি তোমার একান্তই দিতে হয়, স্টোন সাজেশন আমরা যেটা করি সেটা হচ্ছে অনেকাংশে আমরা ইন্দ্রনীলা সাজেস্ট করে থাকি, ঠিক আছে। কারণ এটাও দেখার আছে যে আমি যদি এখন গোমেদ দিয়ে থাকি তাকে রাহুর জন্য, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেবে। কারণ রাহুর নেগেটিভিটি, মানে রাহু যদি তোমার নেগেটিভে থাকে সেখানে কিন্তু হাত দেওয়া উচিত নয়, আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকেই আছে যে বলছে যে মানে কোনো জ্যোতিষীর কাছে গেছে, গিয়ে সে জ্যোতিষী বলে দিয়েছে তোমার রাহু খারাপ আছে, সে নিজে নিজে দোকানে গিয়ে গোমেদ পরে নিয়েছে এবং তার মোটামুটি আর্থিক প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। এরকম উদাহরণ মানে আমার উল্টো কাছে আছে, reaction হয়ে উল্টো রিয়াকশন হয়ে গেছে। তো অবশ্যই পুরো চার্ট বিবেচনা করে নাক্ষত্রিক কানেকশন দেখে, তার সাথে কোন সংযোগে কতটা ডিগ্রি নিয়ে বসে আছে সেই সমস্ত কিছু দেখে দেওয়া উচিত রেমেডি। আচ্ছা, বলছিলাম এই যে গজকেশরী যুগ, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ইদানিং কালে। এই গজকেশরী যোগ কি সত্যি মানুষকে ধনসম্পদ দিয়ে দেয়? দেখো, গজকেশরী যোগটা তৈরি হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্রর কনজাংশনে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে অনেকের ক্ষেত্রেই গজকেশরী যোগ থাকে, মানে চন্দ্রর সাথে বৃহস্পতির কানেকশন অনেকভাবে হতে পারে, ঠিক আছে। সেটা নাক্ষত্রিকভাবে হতে পারে, সেটা দৃষ্টিগতভাবে হতে পারে, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে তাহলে কি আমার 12টা ঘর আছে এবং তাহলে গজকেশরী কি সব ক্ষেত্রেই সমানভাবে ফল দেবে? না, একদমই নয়। গজকেশরী তোমার একমাত্র জলতত্ত্বের বা জলতত্ত্বের যে রাশিগুলো আছে সেখানে বেশি ফল দেয়, এবং তার মধ্যেও তোমার কর্কট এবং মীনে যদি বৃহস্পতি বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল দেয় গজকেশরী যোগের। আচ্ছা, এবার গজকেশরী যোগটা হয়টা কি? গজকেশরী যে যোগটা আছে মানুষের, সে বেসিক্যালি কি করবে? যার গজকেশরী যোগ আছে, এবং অবশ্যই দেখতে হবে বৃহস্পতি এবং চন্দ্রের পজিশন কোথায়। এখন দেখা গেল বৃহস্পতি চন্দ্র অষ্টম ঘর যুক্ত হয়ে বসে আছে গজকেশরী নিয়ে, সে পাবে না বল, মানে সেই এফেক্টটা পাবে না, ঠিক আছে। আচ্ছা, এবং অনেক সময় হয় যে তোমার ডিগ্রিগতভাবে তোমার মানে বৃহস্পতি বা চন্দ্র দুর্বল, সেক্ষেত্রে কিন্তু সে পাবে না সেই যোগটা, ঠিক আছে। এখন গজকেশরী যোগ হলে যেটা হয়, তুমি অনেক অল্প বয়স থেকে ইনকাম করতে স্টার্ট করে দেবে, ঠিক আছে। এই যে অনেকেই মানে মোর দ্যান ওয়ান গাড়ি কিনছে, ঠিক আছে, একের বেশি যে 4 চাকা বিশেষ করে আমি বলছি, তো সেক্ষেত্রে কিন্তু গজকেশরী যোগ থাকতে হবে তাকে, আচ্ছা, না হলে কিন্তু সেই ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না। এছাড়াও তোমার যেটা আমি দেখেছি, গজকেশরী যোগ হলে গুরুর স্নেহ খুব পায় তারা, সেসব জাতক বা জাতিকা। গুরু বলতে যে শেখাচ্ছে বা যে পড়াচ্ছে সে নয়, কিন্তু বয়োজ্যেষ্ঠ যে কোনো কারো, আচ্ছা, এবং অনেক মানে পজিটিভ গাইডেন্স, ঠিক আছে, এল্ডার পার্সোনালিটির থেকে তারা কিন্তু পেয়ে থাকে, এবং সেটা কিন্তু তাদের লাইফের ক্ষেত্রে অনেকটা মানে এগিয়ে দেয়, একটা মানে পুশের কাজ করে তার লাইফে এগিয়ে যেতে। আচ্ছা, রাশি চক্রের যে অষ্টম ঘর, এটাকে কেন মৃত্যু বা গোপন রহস্যের ঘর বলা হয়? কালপুরুষ চক্রের অষ্টম ঘর বা অষ্টম রাশি হচ্ছে তোমার স্করপিও, মানে বৃশ্চিক। তুমি বৃশ্চিকের সাইনটা একবার দেখো কিরকম। বৃশ্চিক কিন্তু তোমার C7 একটা সাইন আসে, তাই তো, ও কিন্তু পেছন দিক থেকে তোমাকে অ্যাটাক করবে, আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে খুব মানে সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে অষ্টম ঘর দিয়ে তুমি হচ্ছে গোপনীয়তাকে বোঝাই আমরা, মানে যেটা তুমি সামনে দেখতে পারবে না, ঠিক আছে। এখন
মনে করো অষ্টম ঘরে যে কোনো প্ল্যানেট বসে থাকলে যে খারাপ ফল দেবে সেটা নয়। মনে করো অষ্টম ঘরে তোমার স্যাটার্ন বসে আছে, শনি বসে আছে। শনি তো কার্মিক প্ল্যানেট একটা। ও কি করবে? ও কর্মের জায়গাটাকে একটা স্ট্রাগলের দিকে নিয়ে যাবে, মানে তোমাকে অনেকটা পথ অতিক্রম করে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। এখন অষ্টম ঘরের সাথে তোমার যদি বুধ থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অনেক অল্প বয়সে নার্ভের সমস্যায় ভুগবে, ঠিক আছে। ও এবার মনে করো মঙ্গল আছে অষ্টম ঘরে। হুম ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, দুখানা জিনিস হয় মঙ্গল যদি অষ্টম ঘরে যুক্ত থাকে। একটা হচ্ছে সে ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট করবে, সে, ঠিক আছে, খুব ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট করবে, না রোড অ্যাক্সিডেন্ট খুব ফ্রিকুয়েন্ট হবে তার, রক্তপাত, হুম এবং তার সাথে কোনো না কোনো ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা বা পুলিশি গোলযোগ বা তোমার আইনত গোলযোগের একটা জায়গা দেখা যায়, ঠিক আছে। এছাড়া মনে করো অষ্টমে তোমার কেতু আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খারাপ না, মানে অষ্টম ঘরে কেতু থাকলে কিন্তু খারাপ না, সে তারা কিন্তু শত্রু কাটিয়ে বেরিয়ে আসতে পারে চাইলে। আচ্ছা হুম আচ্ছা, লগ্ন আর রাশির মধ্যে মূল পার্থক্যটা কি? আচ্ছা, তোমাকে এখানে দুখানা দিক থেকে আমি তোমাকে বোঝাচ্ছি। লগ্ন আর রাশি, তো মানুষের এই দুটো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হুম একটা হরোস্কোপ অ্যানালিসিস করার সময়। তোমার যখন জন্ম হচ্ছে সেই কোঅর্ডিনেশন থেকে, ঠিক আছে, সেই কোঅর্ডিনেশন মানে লংনিটিউড অ্যান্ড ল্যাটিটিউড থেকে তোমার পূর্ব দিকে মানে ইস্ট ডিরেকশনে যে নক্ষত্রমণ্ডলী বা স্টেলার পজিশন পড়ছে সেটা হচ্ছে তোমার হবে লগ্ন, আচ্ছা এবং সেই কোঅর্ডিনেশন থেকে মুন বা চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে রাশি, ঠিক আছে। এটা আমি বললাম তোমার অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে। এখন আসি, মানে এটা ভূমিকাটা কি, তাই না? হুম দেখো, রাশি হচ্ছে তোমার মনকে রিপ্রেজেন্ট করে, মানে তুমি কি ভাবনা চিন্তা করছো, কি থট প্রসেসে এগাচ্ছ তোমার লাইফে, সেই জিনিসটাকে রাশি রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে ইনার মাইন্ড। এবার তোমার আউটার বডি যে পোর্শনটা, সেই আউটার বডির পোর্শন রিপ্রেজেন্ট করছে লগ্ন। এখন একটা মানুষের ব্যক্তিত্বকে ডিফাইন করার জন্য, বোঝানোর জন্য কিন্তু দুটোরই দরকার আছে, তাই না? মানে সে কিভাবে ভাবছে, তার থট প্রসেস কি, তার চিন্তন কি, এবং তার বিহেভিয়ার কি, হুম তার বাহ্যিক ব্যবহার কি, তার বাহ্যিক বলতে পারো কানেকশন কিরকম আছে তার সাথে সবার, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু লগ্ন রিপ্রেজেন্ট করে। তো লগ্ন এবং রাশি কিন্তু উভয়ের পরিপূরক বলতে পারি আমরা, ঠিক আছে। কোনোটা যদি কারো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই যে ব্যক্তিত্ব, এইটা গঠনের ক্ষেত্রে কে বেশি ভূমিকা পালন করে, রাশি না লগ্ন? ব্যক্তিত্বর মধ্যে দুখানা ভাগ আছে, কিন্তু তুমি দেখবে অনেক ব্যক্তিত্বরা আছে যারা খুব বুদ্ধিদীপ্ত এবং তাদের অ্যাপিয়ারেন্স বলো বা তাদের ব্যবহার বলো সেটাও খুব পজিটিভ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল অ্যাপিয়ারেন্স ভালো না বা তোমার সামহাউ বিহেভিয়ারের দিক থেকে প্রবলেম আছে, কিন্তু তার চিন্তা ভাবনা অন্য লেভেলের, ঠিক আছে। তোমার যদি লগ্ন কোনোভাবে দুর্বল হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই বাহ্যিক অ্যাপিয়ারেন্স মানে আউটার অ্যাপিয়ারেন্স সেইটা কিন্তু নষ্ট করবে, ওটা ভালো হবে না। ওটা ভালো হবে না, ঠিক আছে। তুমি কিন্তু লোকের সাথে বন্ডিং ক্রিয়েট করতে পারবে না, আচ্ছা লোকে তোমাকে পছন্দ নাও করতে পারে। এখন মনে করো তোমার লগ্ন বা রাশি দুটোই ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ওই মানে মানুষের যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা সেইখানে পৌঁছাতে পারবে, সেটা তোমার চিন্তন দিয়েও, সেটা তোমার আউটার অ্যাপিয়ারেন্স দিয়েও। তো আলটিমেটলি আমি বলবো মানে লগ্ন যতটা তোমার গুরুত্বপূর্ণ, রাশিও ততটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা দাদা, আমরা যে রত্ন ধারণ করি, এই রত্ন ধারণের ক্ষেত্রে রাশি কি মেন ভূমিকা পালন করে নাকি নক্ষত্রেরও ডিপেন্ডেন্সি থাকে? দেখো, রত্ন যেটা আমরা ধারণ করি সেই রত্নটা হচ্ছে ছাতার মতন একটা কাজ করে আমাদের। আচ্ছা তোমার হরোস্কোপে প্ল্যানেট পজিশন যাই থাকুক না কেন, সেটা তো কখনো কেউ চেঞ্জ করতে পারবে না, রাইট? তো সেটাকে আমরা কি গাইড করতে পারি,
যাতে তুমি একটা সিল্ড পাও, ঠিক আছে, একটা ছাওয়া পাও। এখন কোন রাশি তার কি আছে তার উপরে কিন্তু রত্ন ধারণ করা উচিত নয়, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি দৈনিক রাশিফল বা ওই বাৎসরিক রাশিফলে ওখানে রেমেডি লেখা থাকে যে তুমি এই রেমেডিটা করতে পারো। অনেক ক্ষেত্রে তুমি দেখবে সেটা। অ্যাকচুয়ালি এই যে রেমেডি আমরা দিয়ে থাকছি বা রেমেডির আমরা বলছি, প্রতিকার করছি, কালার থেরাপি করছি, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করছে তোমার ওভারঅল হরোস্কোপের কানেকশনের উপরে। এখন তোমার নক্ষত্রগতভাবে পজিশন হরোস্কোপের এবং তার সাথে গ্রহগত কানেকশন, প্ল্যানেটের কানেকশন, সেটা যতটা তোমার গুরুত্বপূর্ণ হবে, তার সাথেও কিন্তু দশা অন্তর্দশাটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ তুমি একটা ভুল দশায়, ঠিক আছে, একটা সঠিক পাথর পুড়ে নিলে সেক্ষেত্রে কিন্তু সেই ফলটা তুমি পাবে না, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো আলটিমেটলি এই যে তোমার রেমেডি গুলো আছে, অনেকের ক্ষেত্রে আমি বলেছি যে ভুল পাথরের থেকে না পাথর মানে না পাথর পড়া বেটার, ঠিক আছে। তো সেক্ষেত্রে পুরোটাই তোমাকে দেখতে হবে, তার গ্রহগত পজিশন এবং নাক্ষত্রিক পজিশন, এবং আলটিমেটলি তার গ্রহ মানে দশা বা অন্তর্দশার পজিশন কি আছে। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে পাথর শুট করার ব্যাপার একটা চলে আসে, দেখা গেল সঠিক মানে তোমাকে সঠিক পাথরই দেওয়া হলো কিন্তু সেটা শুট করছে না, শুট করবে কি করবে না সেটা কিন্তু তোমার তার লগ্নের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো লগ্নের মানে পজিশন কি আছে এবং লগ্নর ডিগ্রিগতভাবে কোথায় বসে আছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি নিয়মাবলী বা প্রসেস আছে? আচ্ছা, এই নাম্বারটা 24/7 খোলা থাকে আমার, ঠিক আছে। এখন আমাকে অফলাইনে যদি ভিজিট করতে হয় তাহলে আমার চেম্বার ব্যারাকপুর, সোদপুর আর খড়দায় আছে। আর অনলাইনে 24/7 অ্যাভেলেবেল থাকি, কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যাপার থেকে যায় অনলাইনে। অফলাইনেও তাই, ঠিক আছে, কারণ অনেককেই সার্ভ করতে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে আমার সাথে আর কি কন্ট্যাক্ট করতে পারে, এই নাম্বারে ফোন করলেই সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আচ্ছা, এবার একটু তন্ত্রের দিকে আসি। খুব আলোচ্য বিষয় হচ্ছে বান। এই বান মারার প্রভাবে কি কি খারাপ হতে পারে? দেখো, বান নিয়ে প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি। এখন বিষয়টা হচ্ছে তোমাকে কি ধরনের বান মারা হচ্ছে এবং তুমি সেই বানটা যেখান থেকে মারছো, যে তোমার ক্রিয়াটা করছে তার পাওয়ার কতটা, তার উপরে তোমার বান কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক ধরনের বান হয়, তার মধ্যে খুব মানে পপুলার তুমি যদি বলতে পারো সেটা হচ্ছে শুকনো বান হয়, রক্তবান হয়, ঠিক আছে, মারণ বানও কিছু জায়গা আছে, হ্যাঁ, লিঙ্গবান হয়, অনেক ধরনের বান আছে। সেক্ষেত্রে তুমি কি কারণে মারছো বানটা, ক্রিয়াটা কেন করছো সেটা। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি যদি মানে কোনো পজিটিভ ইন্টেনশন ছাড়া তুমি জিনিসটা করো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিও হয়। আচ্ছা, এবং যে ক্রিয়া করছে তার উপর অনেকটা প্রভাব কিন্তু পড়ে এটার। তো বিষয়টা হচ্ছে এই যে ধরো যাকে বান মারা হলো তার উপর তো ক্রিয়া করা হলো, তার ক্ষতিটা হচ্ছে এরকম ভাবে হবে তার অনেক সময় দেখেছি আমি যে অর্গান ফেলিয়ার, কিন্তু উইদাউট এনি রিজন, উইদাউট এনি মেডিকেল রিজন অর্গান ফেল হচ্ছে, মানে হঠাৎ করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তোমার মানে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে কোনো কারণ ছাড়া, দাঁড়ায় হাইপার টেনশন আছে, নাথিং, কিছু নেই, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং হার্ট ব্লকটা যে হয়ে তোমার আলটিমেটলি প্যারালাইসিস দিকে চলে যাচ্ছে স্ট্রোক করে। মানে স্ট্রোকের জায়গাটাও কিন্তু আছে অনেক সময়। আচ্ছা, এই যে হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে উইদাউট মানে তোমার কোনো আগে পরে কোনো কিছু নেই তার, হ্যাঁ, ডক্টরটাও ঘাবড়ে যাচ্ছে যে কেন হচ্ছে।
আর এক সময় অনেক সময় হয় কি স্লো পয়জনিং টাইপসেরও বান হয়, যেটা তুমি বুঝতেও পারবে না যে কেন হচ্ছে, মানে আস্তে আস্তে মেডিকেল রিজন দিয়ে তোমাকে ফেলে দেবে। হুম। এখন বিষয়টা হচ্ছে এই যে বানগুলো যে মানে ক্রিয়াটা চালন করা হচ্ছে, বান মারার যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা করা অনেক ইজি আচ্ছা, কাটানোর থেকে। ও আচ্ছা, মানে ঠিক আছে। প্রয়োগটা ইজি। প্রয়োগ করাটা ইজি। এবার তুমি যাকে দিয়ে কাটাচ্ছ তার পাওয়ার যে ক্রিয়া করেছে তার থেকে যদি বেশি না হয়, তাহলে কিন্তু সেটা কাটবে না। আচ্ছা, ঠিক আছে, কারণ তোমার বান কাটাতে গেলে লাগে টাইম, কিন্তু যখন তুমি প্রয়োগ করে দিচ্ছ সেই প্রয়োগের সময় সেই টাইমটা কিন্তু অনেক কম টাইম যখন প্রয়োগটা হচ্ছে, কিন্তু ওটাকে রিমুভ করতে গেলে, সরাতে গেলে পুরোটা অনেকটা টাইম লাগে, সমসাময়িক বিষয়, কারণ এটা ম্যাজিক হয় না কখনোই। ঠিক আছে, যে আজকে তোমার ক্রিয়া করে দিলাম কালকে জিনিসটা ঠিক হয়ে গেল, টাইম টেকিং প্রসেস। তো আলটিমেটলি 2-3টে জিনিস আমি বলে থাকি আমার যারা যাদের মানে ক্রিয়া করেছি আমি তাদেরকে। প্রথম কথা হচ্ছে টাইম নিয়ে আসতে হবে এবং ধৈর্য রাখতে হবে বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, অনেকেই তো বলে যে আমারটা খুব এমার্জেন্সি আছে, মানে আমাকে এখনই করে দিই। এমার্জেন্সি সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমি টাইম পিরিয়ড বলে দিই বেসিক্যালি, কারণ এটা আলটিমেটলি আমরা আমাদের ক্রিয়া করে দিচ্ছি। ঠিক আছে, এবং যে যার ওপর করা হচ্ছে তারও তো এটা নেওয়ার ক্যাপাসিটি আছে। যেমন ক্যান্সারের কেমো, ক্যান্সারের কেমো তো অনেকে ঠিকও হচ্ছে, অনেকে কেমোর জন্য এক্সপায়ার করে যাচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা কিন্তু মানে সেই ব্যক্তি বিশেষের নিয়ে পার্সোনাল করার উপর ডিপেন্ড করে কাজ করি। আচ্ছা, কারণ সেটা তো নেওয়ার ক্যাপাসিটি রাখতে হবে তাকে, তার নেওয়ার ক্যাপাসিটি নিয়ে আমি করে দিলাম তাহলে আলটিমেটলি সেক্ষেত্রে নেগেটিভই হবে। ঠিক। তো জিনিসটা তোমাকে লজিক্যালি ভাবতে হবে এবং অবশ্যই টাইম নিয়ে ক্রিয়া করা উচিত। আলটিমেটলি বান যদি মানে কেটে যায় সেক্ষেত্রে থেকে পুরোপুরি রিকভার করা সম্ভব, একদমই সম্ভব, পুরো রিকভার করা সম্ভব। এবং সেক্ষেত্রে আমি অনেকের ক্ষেত্রেই করেছি কাজ, তারা ভালো আছেন এখন ঠাকুরের আশীর্বাদে অবশ্যই। আচ্ছা, এই যে বান নিয়ে আমরা কথা বললাম, এই বান মারা বা ব্ল্যাক ম্যাজিক যদি কারোর উপর হয়ে থাকে, সে কি করে বুঝবে? মানে এরকম কি কোনো সিমটম আছে যে তার উপর এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকটা যে হয়েছে? প্রথম কথা হচ্ছে যখন আমার কাছে কোনো ব্যক্তি বিশেষ বা জাতক বা জাতিকা হরোস্কোপ নিয়ে দেখাতে আসছে, সেক্ষেত্রে হরোস্কোপ থেকে বোঝা যায় যে তার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা বা হবে কিনা। ঠিক আছে, সেই প্ল্যানেট কম্বিনেশন তার দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করে বোঝা যায় যে ইন ফিউচার হবে কিনা। এটা হচ্ছে প্রথম কথা। মানে আমরা বলি না যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো সেক্ষেত্রে অবশ্যই হরোস্কোপটা যাচাই করে নেওয়া উচিত, মানে কম করে হলেও বছরে অ্যাটলিস্ট একবার। হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে কোন টাইমে কখন কি তার ট্রানজিট আছে বা গোচর কি আছে তার উপর। মানে মেডিকেল ট্রিটমেন্টের মতন তুমি বলতে পারো, একবার তুমি বলছো চেক করে নেওয়া উচিত। ঠিক আছে, প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে কি, যদি ধরো কারোর উপর হয়ে গেছে কিন্তু সে ধরো দেখায়নি, তারা নিজেরা বাড়িতে কি করে বুঝবে, রাইট? তাকে বাড়িতে বুঝতে গেলে যে জিনিসগুলো হবে, তার ড্রাস্টিক ওয়েট লস হয়, মানে সেসব জাতক বা জাতিকার ড্রাস্টিক ওয়েট লস হয়, ওজন কমে যাচ্ছে, খাওয়া দাওয়ার দিক থেকে প্রবলেম হয়, তুমি খেতে ইচ্ছা করছে না somehow। ঠিক আছে, এবার তুমি বলবে খেতে ইচ্ছা না করলে তো ওয়েট লস হবেই, কিন্তু দুটো যখন সাইমালটেনিয়াসলি এবং তার সাথে তুমি বেশ কিছু জিনিস দেখতে পারবে যে স্কিন শুকনো হতে স্টার্ট করে, ড্রাই হতে থাকে, স্কিন থেকে জল চলে যায়। তুমি দেখবে হেয়ার ফল হচ্ছে, মানে আলটিমেটলি তোমার যদি শুকিয়ে যায় বডিটা, তাহলে আলটিমেটলি তো তোমার এই মলিকুলস গুলো সরে যাবে বডি থেকে, রাইট? হেয়ার ফল হবে, তোমার মানে চোখের মধ্যে না একটা দীপ্ত ভাব সেটা নষ্ট হয়ে যাবে চোখ। ঠিক আছে, যদি এই ক্রিয়াটা করা হয়, মানে প্রাণোজ্জ্বল চলে যাবে, এক্স্যাক্টলি প্রাণোজ্জ্বল যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে পেটের দিক থেকে প্রচুর সমস্যা হবে তার। আচ্ছা, পেটের দিক থেকে মারাত্মক সমস্যা স্টার্ট হয়ে যাবে, কিন্তু ডক্টররা ধরতে পারবে না সেটা। তুমি মেডিকেল তুমি চেক করাবে, সেটা ঠিকই তো আছে, ধরা পড়ছে না। তো এই জিনিসগুলো কিছু আছে। এবং যে বাড়িতে ধরো তোমার ক্রিয়া করা হলো, সেই বাড়িতে যদি সেখানে হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাহলে তাদের মধ্যে ঝামেলা স্টার্ট হয়। ঠিক আছে, বা হাজব্যান্ড ওয়াইফ না থাকলেও বাড়িতে যারা আছে তাদের মধ্যে ফ্যামিলির মধ্যে ঝামেলা স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মারামারি, অশান্তি। এবং অনেক ক্ষেত্রে হয় কি, সেই
বাস্তুর ভেতরে বাস্তু ধরো চালান করা হলো, হুম, তাহলে বাস্তুর মধ্যে যদি কোনো পেট থাকে, যেটা আমি বলেছিলাম যে পেট রাখার জন্য, সেই পেটের ওপর কিন্তু পড়ে আগে জিনিসটা। আচ্ছা মানে সেই পেট কিন্তু আগে এক্সপায়ার করে যাবে। আচ্ছা। হুম। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমি বলি। এবং অনেক সময় হয় কি, যেমন তোমার পার্টিকুলারলি কারো বাড়ির ওপরে ধরো বান মারা হয়েছে বা কিছু করা হয়েছে, কোনো ক্রিয়া করা হয়েছে, তারা ওই বাড়িতে হঠাৎ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, তো এই নানান বিষয়গুলো আছে। এবং অবশ্যই যদি এরকম কেউ ফেস করে থাকে, তাহলে ইমিডিয়েট বেসিসে কন্ট্যাক্ট করা যোগাযোগ উচিত। করা উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি যদি করে ফেলো জিনিসটা, সেক্ষেত্রে কিন্তু টাইম পেয়ে যাবে। আচ্ছা হুম। আচ্ছা দাদা, অনেকেই আছে যারা ঋণে জর্জরিত। হুম। এটা কি কোথাও বাস্তুর ওপর এফেক্ট, মানে বাস্তুর জন্য হয় কি এরকম? আচ্ছা, দেখো, এই ঋণের বিষয়টা বাস্তুর উপর অনেকটা ডিপেন্ড করছে। তার সাথে ডিপেন্ড করছে তোমার মানে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কতটা, তার উপরে। আচ্ছা এবার একটা ব্যক্তি বা জাতক বা জাতিকা যেই আছে না কেন, তাদের ফিনান্সিয়াল মানে ডিসিপ্লিন জিনিসটা কোথা থেকে বোঝা যায়? এটা বোঝা যাবে হরোস্কোপে তোমার সেকেন্ড হাউস, বৃহস্পতি, এদের কম্বিনেশন 11th হাউসের সাথে কতটা কানেক্ট আছে, কিভাবে কানেক্ট আছে। যদি মনে করো এই টোটাল কানেকশনে কোনোভাবে 6th হাউস এবং তার সাথে বুধ ঢুকে যায়, তার মাল্টিপল ঋণ হতে স্টার্ট করে দেবে। সেক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট আমি রেমেডি বলে দিই এখানে, টোটকা টাইপের বলতে পারো। যাদের ধরো অনেক ঋণ হয়ে যাচ্ছে, সামলাতে পারছে না, তারা প্রত্যেক বৃহস্পতিবারে একটা হলুদ রঙের হলুদ ঘট হতে হবে, সেটা হলুদ ঘট নিয়ে সেখানে প্রত্যেক বৃহস্পতিবারে কিছুটা অ্যামাউন্ট বা কিছুটা টাকা, সে 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, সেটা ওখানে জমানো। সেটা জমিয়ে তোমার আমাদের যখন তোমার দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় সন্ধি পুজো যেটা হয় পার্টিকুলারলি, সেই সন্ধি পুজোর যে আমরা প্রদীপ জ্বালাই, ঠিক আছে, সেই প্রদীপে ওই টাকাটা ডোনেট করে দেওয়া। আচ্ছা, ঠিক আছে, মানে ওই 100 যে প্রদীপ জ্বালায়, হ্যাঁ, সেইখানে ওই কোনো মন্দিরে বা কোনো প্যান্ডেলে সেটাও ডোনেট করে দেওয়া। তো এটা যদি করা যায়, তাহলে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে আর কি সে ঋণ থেকে বেরিয়ে গেছে। ছোট, এটা ঘরোয়া টোটকা, এখানে মানে বাইরেও যেতে হবে না কারো কাছে জিজ্ঞাসা করার জন্য। আর অনেক ক্ষেত্রে হয় কি, তোমার মনে করো ওয়াশরুম এবং কিচেন, ঠিক আছে, এবং চেম্বার যেটা আমাদের বাড়ির, তো সেইটার প্লেসমেন্ট যদি কোনোভাবে মিসপ্লেসড হয়, মনে করো চেম্বার তোমার চলে গেল অগ্নিকোণে, ঠিক আছে, তারা কিন্তু পোলাতে পারবে না, ঋণ থেকে বেরাতেই পারবে না। মানে একটা ঋণের টাকা শোধ করতে আর একটা ঋণ নিতে হবে, চেন সিস্টেমে চলতে থাকবে। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা জিজ্ঞাসা করছি, এই অগ্নিকোণ কোন দিকটা তুমি যদি একটু আমাদের দর্শকদের বলে দাও। অগ্নিকোণ হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব যে কোণটা, সেটা হলো বলছে অগ্নিকোণ। ঠিক আছে, এইখানে মনে করো কারো চেম্বার বা ওয়াটার বডি চলে গেল, তার টাকা একদম জলের মতন বেরোবে, এবং যত বেরোবে, এবং সেক্ষেত্রে আর একটা জিনিস হয় কি, তার বাড়ির ইউটিলিটি নষ্ট হতে স্টার্ট করে দেয়। আচ্ছা, ঠিক আছে, তো সেটা হতে পারে টিভি, ফ্রিজ, মানে ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হতে স্টার্ট করে দেয়। তো আলটিমেটলি মানে ঋণ থেকে বেরোনোর জন্য অবশ্যই হরোস্কোপটা দেখা উচিত। এবং কেউ যদি মানে ঋণে পড়ে যায়, তাহলে যে রেমেডিটা আমি বললাম সেটা আর কি ফলো করলে অনেকটা সে সুরাহা পাবে। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমাদের বাড়ির বাইরে পা রাখলেই চারিদিকে সবারই শত্রু থাকে, সেটা কেউ জানে কেউ জানে না। এই শত্রুকে দমন করা যায়? শত্রুকে দমন করতে গেলে যেটা মেন জায়গা, সেটা হচ্ছে তোমার লগ্ন এবং তোমার রাশি কতটা শক্তিশালী, তার সাথে তোমার 6th হাউসের সাথে কোন গ্রহ কানেক্ট হয়েছে তার উপরে। এবার মনে করো 6th হাউসের সাথে কোনো একটা পজিটিভ প্ল্যানেট এবং তার মানে কি বলবো উচ্চস্থ হয়ে বসে আছে 6th হাউসে, ঠিক আছে, মনে করো বৃহস্পতি বসে আছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে হ্যাঁ, সেখান থেকে শত্রু থেকে বেরিয়ে আসা পসিবল, সেখানে শত্রু থেকে বেরিয়ে আসা। অবশ্যই সেটা ডিপেন্ড করছে তোমার রেমেডি বা মানে গ্রহগত প্রতিকারের উপরে।
এছাড়াও যেটা মানে একটা টোটকা আমি বলছি, হুম, ঠিক আছে, মানে যারা শত্রুর দিক থেকে অনেক ভুগছেন, একদম একদম। আপনি যাকে সন্দেহ করছেন বা সন্দেহ করছো, ঠিক আছে, সেই তার নাম একটা মানে তেজপাতা, শুকিয়ে যাওয়া তেজপাতায় তোমার হলুদ কালি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। হলুদ কালি দিয়ে লিখে সেটাকে 3টে ফোল্ড করতে হবে, 3টে ফোল্ড করে ফুল সমেত যে লং হয় না, লবঙ্গ, সেই লবঙ্গ দিয়ে তোমাকে ওটাকে বাইন্ড করে নিতে হবে। বাইন্ড করে নিয়ে ওই জিনিসটা একটা তোমার হলুদ হয়ে যাওয়া কোনো লেবু নিতে হবে, মানে সবুজ দিলে হবে না, কিন্তু হলুদ হয়ে যাওয়া পেকে যাওয়া কোনো লেবু নিতে হবে। সেই লেবুটার মাঝখান বরাবর কেটে কোনো একটা শনি বা মঙ্গলবার মোটামুটি তোমার মিডনাইটে সেটা 3 মাথা বা তার থেকে বেশি এরকম কোনো একটা মোড়ে, 3 মাথা বা তার থেকে বেশি কোনো মোড়ে, সেটা 4 মাথা হতে 5 মাথা হতে পারে, সেই মোড়ে প্লেস করে দিয়ে চলে আসো। এবং এটা যে মানে ধরো শনি বা মঙ্গলবার স্টার্ট করলো, শনি বা মঙ্গলবার থেকে স্টার্ট করলো, সেই শনি বা মঙ্গলবারের পর পর 3 দিন মানে 3খানা উইক করতে হবে, মানে 3টে শনিবার করতে হবে বা 3টে মঙ্গলবার করতে হবে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটা কাজ হয়ে যায়। আচ্ছা, ধরো কারোর একের থেকে অধিক শত্রু, একের থেকে অধিক শত্রু থাকলে তাহলে সেক্ষেত্রে কি ধরনের তার সেটা কি ফ্যামিলিগত শত্রু না তার কর্মস্থানের শত্রু আছে বা তার আশেপাশে সারাউন্ডিংস এর শত্রু আছে, তার উপর ডিপেন্ড করে বেশ কিছু আমাদের রেমেডিস আছে, মন্ত্র আছে, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করলে আমি সেক্ষেত্রে আমি বলে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা এতটা সময় আমাদের দেওয়ার জন্য, আরো একবার গোসাই ঠাকুরের আড্ডা স্টুডিওতে আসার জন্য। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেবরাজদার ফোন নাম্বার স্ক্রিনে গেছে, ডেসক্রিপশন বক্সেও আছে। আপনারা যারা ভাবছেন যোগাযোগ করবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।